হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, অর্থাৎ যারা 2026 সালে অর্থাৎ নতুন ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তো আমি কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন ধরে ধরে করাচ্ছিলাম, অর্থাৎ টেক্সট ধরে ধরে কিন্তু শর্ট প্রশ্ন করাচ্ছিলাম। তোমাদের সামনে রয়েছে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে আমি তোমাদের শর্ট প্রশ্ন করাচ্ছি টেক্সট ধরে ধরে, ঠিক আছে? তো তোমাদের কাছে যে কোনো শর্ট টেক্সট বই থাকতে পারে, সেই বইটাকে তোমরা খুঁটিয়ে পড়ো। আমি বারবার বলছি শর্ট প্রশ্নের জন্য তোমরা একটা আলাদা খাতা করো। বছরের শুরুতে কিন্তু শর্ট প্রশ্নটা একটু গুছিয়ে পড়ো, দেখবে শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না, কারণ 36 নাম্বার কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন রয়েছে মাধ্যমিকের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করি ইতিহাসের ধারণা এই অধ্যায়টা। তো আজকে আমরা পড়ব 12 নম্বর পর্ব। এখান থেকে আমরা পড়ব 12 নম্বর পর্ব। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাও, তারা প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান, ব্যবহারের পদ্ধতি, এই পাঠটা আমরা এখন পড়ব। তো প্রথমে আছে সরকারি নথিপত্র। দেখো কি বলছে, বর্তমানে আধুনিক ইতিহাস চর্চায় স্থান পেয়েছে একটি নতুন দিক, তা হলো সরকারি নথিপত্র। এগুলি আবার বিভিন্ন রূপে বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন সরকারি দলিল দস্তাবেজ, সরকারি নির্দেশনামা, গ্রন্থাবলী, চিঠিপত্র, আঁকা ছবি, পুলিশি রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, সরকারি আধিকারিকদের প্রতিবেদন ইত্যাদি। এই সব নথিপত্রগুলিকে তথ্যের আকারে সরকারি মহাপেজখানায় বা আর্কাইভে সংরক্ষিত করা হয়। এখানে একটা শর্ট প্রশ্ন আসে, এই যে সরকারি আধিকারিকদের প্রতিবেদন কোথায়, তথ্যগুলি কোথায় পাওয়া যায়? না, সরকারি মহাপেজখানায় পাওয়া যায়। আমি যেগুলো তো গোয়েন্দা রিপোর্ট কোথায় পাওয়া যায়? সরকারি মহাপেজখানায় পাওয়া যায়, ঠিক আছে, মহাপেজখানায় পাওয়া যায়। পুলিশ রিপোর্ট কোথায় পাওয়া যায়? মহাপেজখানায় পাওয়া যায়। তো এইগুলো কিন্তু আমি যেগুলো তলায় দাগ দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু শর্ট প্রশ্ন। এবার দেখো, পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট। ব্রিটিশ সরকার যে বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রতি নজরদারি চালাতো, সে বিষয়ে সমকালীন পুলিশ ও গোয়েন্দাদের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে 1908 খ্রিস্টাব্দের 263 নম্বর গোয়েন্দা রিপোর্টে আলিপুর বোমা মামলায় বিপ্লবী অরবিন্দ ঘোষ ও যুগান্তর দলকে মূল অভিযুক্ত করা হয়েছিল। তাহলে এবার দেখো, আলিপুর বোমা মামলার বিপ্লবী মূল অভিযুক্তকে অরবিন্দ ঘোষ, ঠিক আছে? কি বললাম, এখান থেকে একটা প্রশ্ন পড়বে যে আলিপুর বোমা মামলায় মূল অভিযুক্ত কে ছিলেন? আলিপুর বোমা মামলায় মূল অভিযুক্ত ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ। কত সালে হয় আলিপুর বোমা মামলা? 1908 খ্রিস্টাব্দে হয়। এটা কিন্তু মনে রাখবেন, কোন দল? না, যুগান্তর দলকে মূল অভিযুক্ত করা হয়, ঠিক আছে? চলো এবার চলে যাই আমার পরের পৃষ্ঠায়। দেখো, এবার বলছে সরকারি প্রতিবেদন। দেখো, ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত বিভিন্ন কমিশনের রিপোর্ট থেকে সমকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, যেমন নীল কমিশনের রিপোর্ট 1860 থেকে বাংলার কৃষকদের ওপর নীলকরদের অত্যাচার, এইটা জানা যায়। তাহলে নীল কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশ পায়? না, 1860 সালে প্রকাশ পায়। তাহলে কি বললাম, নীল কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশ পায়? 1860 সালে প্রকাশ পায়। মেকলে মিনিট কত সালে? 1835 সালে, এটা মনে রাখবে। আচ্ছা, উডের ডেসপাস 1854 খ্রিস্টাব্দে, আর হান্টার কমিশনের রিপোর্ট কিন্তু 1882 খ্রিস্টাব্দে। তাহলে এটাকে তোমরা যদি পরপর সাজাও, তাহলে প্রথমে আসবে মেকলে মিনিট 1835 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তারপর যাবে উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে, তারপর আসবে নীল কমিশন রিপোর্ট 1860 খ্রিস্টাব্দে, তারপর আসবে হান্টার কমিশন রিপোর্ট 1882 খ্রিস্টাব্দে। তো প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সাল কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিহাসে কিন্তু সাল ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে নীল কমিশন রিপোর্ট কবে কবে পাওয়া যায়? না, 1860 খ্রিস্টাব্দে, ঠিক আছে? মেকলে মিনিট কত সালে প্রকাশিত হয়? 1835 খ্রিস্টাব্দে। উডের ডেসপাস কত সালে প্রকাশিত হয়? না, 1854 খ্রিস্টাব্দে। এবং হান্টার কমিশনের রিপোর্ট কত সালে দেওয়া হয়? না, 1882 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তোমরা সালটাকে যদি একটু সিরিয়াল ওয়াইজ করো, তো আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে যাবে মেকলে মিনিট 1835, তারপর যাবে উডের ডেসপ্যাচ 1854, নীল কমিশন রিপোর্ট 1860, তারপর হান্টার কমিশন 1882, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাচ্ছি সরকারি নথিপত্র, চিঠি ও বিবরণ থেকে। স্বাধীনতা আন্দোলনের বছরগুলিতে ব্রিটিশ সরকার কীভাবে যা ভারতীয়দের রাজনৈতিক আন্দোলনগুলি দুর্বল করার চেষ্টা করতো, সেই বিষয়ে বিভিন্ন সরকারি নথিপত্র, বিশেষ করে সরকারের বিভিন্ন আধিকারিকদের চিঠিপত্র থেকে তা জানা সম্ভব হয়েছে। যেমনটা জানা যায়, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে হিউমোর লর্ড ডাফরিনের গভীর ষড়যন্ত্র ছিল। তারা চেয়েছিলেন এর দ্বারা ভারতীয়দের ক্ষোভ প্রশমিত করতে। সরকারি নথিপত্র থেকে জানা যায় যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মোটর মিশনকে সরকার সুনজরে দেখেনি। আচ্ছা, এরপরে দেখো আছে সরকারের প্রশাসনিক কাজের সুবিধার জন্য কিছু সরকারি কর্মচারী, আমলা ও সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ বিভিন্ন ঘটনার কারণ ফলাফল প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখে গেছেন। এগুলিকে বিবরণ বলা হয়। জর্জ উইলিয়াম ফরেস্ট লিখিত হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিউটিনির কথা বলা হয়েছে। এই যে গ্রন্থটার নাম আমি বললাম, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তাহলে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থটি কার লেখা? না, জর্জ উইলিয়াম ফরেস্টের লেখা, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের আজকে থাকলো।
ওকে, আজকে বেশি এর মধ্যে নেই, কিন্তু বিশেষ তথ্য তোমরা খুব একটা পাবে না, কারণ এই পার্টটুকু তোমরা যদি একটুখানি খাতায় নোট করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু, আর এই পার্টটুকু আর এখান থেকে এই পার্টটা, ঠিক আছে, তোমরা একটু খাতায় নোট করে নাও, এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন এইভাবে পাবে যেভাবে বলে দিলাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকে 12তম পর্ব শেষ করলাম। আর এই যে ত্রুটিটা আছে, শর্টকাটের ত্রুটি, এটা তোমরা 2 নম্বরের জন্য পড়তে পারো, ঠিক আছে। আমি আবার আগামীকাল তোমাদের জন্য 13 নম্বর পর্ব নিয়ে আসবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। আমি যেহেতু ধাপে ধাপে স্টেপ করে এগোচ্ছি, স্টেপ করে, একদিন কম হতেই পারে ইনফরমেশন, ঠিক আছে, তাতে কোনো ব্যাপার না। তো যেটুকু পড়বে ভালো করে করবে, যে শর্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি সেগুলোকে ভালো করে করবে। তাহলে এখানে সালগুলোকে মনে রাখো, সিরিয়াল ওয়াইজ সাজাবে, কারণ সালগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি বইটি কার লেখা? জর্জ উইলিয়াম ফরেস্টের লেখা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।